আচ্ছা, আমি আরেকবার শিওর হই যে আমাকে কি শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আজকের কবিতাটা হচ্ছে সনেট 73, অথবা এটা আরেকটার অল্টারনেটিভ টাইটেল আছে, সেটা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেইস্ট ইন মি বিহোল্ড। এটা হচ্ছে অল্টারনেটিভ টাইটেল, সনেট 73 অথবা এটা। অ্যান্ড দ্য পোয়েম was written by William Shakespeare. William Shakespeare is called to be the greatest writer of English literature. তাহলে কবিতাটা শুরু করার আগে আমরা একটু কয়েকটা পয়েন্টের মধ্যে দিয়ে একটু এই কবিতাটা সম্বন্ধে একটু জেনে নিই, কবি সম্বন্ধে একটু জেনে নিই। দেখো, William Shakespeare was a famous English poet, playwright and actor. তিনি একজন কবি ছিলেন, চিত্রনাট্য লেখক ছিলেন এবং তিনি একজন অ্যাক্টরও ছিলেন। এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে, হ্যাঁ, যে তার বৈশিষ্ট্য কি। এই যদি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসাবে একটু মিউট করো, কারো একজনে আনমিউট আছে। তো ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসাবে আমাদের মাস্ট যে উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে আমাদেরকে জানতেই হবে। যে কোনো তুমি যদি চাকরির পরীক্ষাতে যাও এবং যদি শোনে যে তুমি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করবে। ওকে, তো এটা আমরা জানলাম। তারপর হি ওয়াজ বর্ন ইন 1564 ইন স্ট্যানফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ড। মুখস্থ করে ফেলবো। হি ইজ ওয়াইডলি নোন অ্যাজ দ্য গ্রেটেস্ট রাইটার ইন ইংলিশ লিটারেচার। তাকে ইংলিশ লিটারেচারের, ইংরেজি সাহিত্যের গ্রেটেস্ট রাইটার হিসাবে তাকে গণ্য করা হয়। হি ইজ অফেন কল দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড অ্যান্ড দ্য বার্ড অফ অ্যাভন। ঠিক আছে, এরপরে হি ম্যারিড অ্যানি হ্যাথওয়ে ইন 1582। তার ওয়াইফের নাম ছিল হচ্ছে অ্যানি হ্যাথওয়ে এবং তিনি কত সালে বিয়ে করেছিলেন? 1582 সালে। আচ্ছা, Shakespeare was about 18 years old and Annie Hathaway was about 26 years old when they married. তাহলে শেক্সপিয়ারের বয়স কত ছিল? 18 বছর, এবং অ্যানি হ্যাথওয়ে তার চেয়ে কিন্তু 8 বছরের বড় ছিলেন। অ্যানি হ্যাথওয়ে was 8 years elder than William Shakespeare, you see. আচ্ছা, he had স্যার কথা শুনতে পাচ্ছি না। কথা শুনতে পাচ্ছ না? হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? দাদা শোনা যায়? জি দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা। তাহলে এটা গেল। দে হ্যাড 3 চিলড্রেন, তাদের বাচ্চা ছিল 3টা, সুসানা হল এবং আরেকটা টুইন ছিল হ্যামনেট শেক্সপিয়ার অ্যান্ড জুডিথ কুইন। এটা ছিল তাদের 3 সন্তানের নাম। হি রোট অ্যাবাউট 39 প্লেস, এটা মনে রাখতে হবে কিন্তু, এটা একদম গুরুত্বপূর্ণ। হি রোট অ্যাবাউট 39 প্লেস, সে 39টার মতো সে নাটক লিখেছিল, প্লে লিখেছিল এবং সে 158টা কবিতা লিখেছিল। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার কতগুলো কবিতা লিখেছে? তিনি 158টা কবিতা লিখেছে, যার মধ্যে 154টা হচ্ছে সনেট। সনেট কতটা? একদম একেবারে মুখস্থ করে ফেলাও যে সনেট হচ্ছে 154টা। তাহলে 158, 154, তাহলে 4টা তো বাদ থাকলো। 4টা কি লিখেছেন তিনি? তিনি 4টা লিখেছেন হচ্ছে ন্যারেটিভ পোয়েম, ডেসক্রিপটিভ পোয়েম, ইউসি। এরপরে হিজ রাইটিং মেইনলি ডিসকাস, তার লেখাগুলো সাধারণত কিসের উপর হয়ে থাকে? মোস্টলি তার লেখাগুলো হয়ে থাকে লাভ, ভালোবাসা, জেলাসি, অ্যাম্বিশন, পাওয়ার, লাইফ অ্যান্ড ডেথ। কাজেই দ্য মেইন ডিসকাস টপিক অফ হিজ রাইটিংস আর লাভ, জেলাসি, অ্যাম্বিশন, পাওয়ার, লাইফ অ্যান্ড ডেথ। দেন
হিজ প্লেস আর ডিভাইডেড ইন্টু ট্র্যাজেডিস, কমেডিস অ্যান্ড হিস্টোরিস। এবং তার যে নাটকগুলো আছে, নাটকগুলো সাধারণত 3 ভাগে বিভক্ত। 3 ধরনের নাটক তিনি লিখতেন। একটা হচ্ছে ট্র্যাজেডি, বিয়োগান্তক, খুব বিমর্ষ, দুঃখ জাতীয় নাটকগুলো তিনি লিখতেন। আবার তিনি লিখতেন কমেডি লিখতেন, এবং হিস্ট্রি নিয়ে তিনি লেখাগুলো লিখতেন। ফেমাস ট্র্যাজেডি, তার যে ট্র্যাজেডিগুলো আছে তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে হ্যামলেট, এটা তোমরা 3rd ইয়ারে পাবা। ম্যাকবেথ, এটাও 3rd ইয়ারে পাবা। ওথেলো, এটা মাস্টার্সে পাবা। অ্যান্ড কিং লিয়ার, এটা তোমরা 2nd ইয়ারে উঠে পাবা। কিং লিয়ার না, সরি, এটাও মনে হয় তোমরা হচ্ছে 4th ইয়ারে গিয়ে পাবা কিং লিয়ার। আচ্ছা, ফেমাস কমেডিজ ইনক্লুড, তার কমেডির মধ্যে ফেমাস কি কি আছে? অ্যাজ ইউ লাইক ইট এবং 12th নাইট। অ্যাজ ইউ লাইক ইট তোমরা 2nd ইয়ারে পাবা। One of his most famous love stories is রোমিও অ্যান্ড জুলিয়েট। এবং তার সবচেয়ে ফেমাস লাভ স্টোরির মধ্যে একটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। হিজ সনেটস আর ফেমাস ফর ডিপ ইমোশন অ্যান্ড বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। এবং তার সনেটগুলো কিসের জন্য ফেমাস? ডিপ ইমোশন। তার সনেটগুলোর মধ্যে আমরা প্রচণ্ড পরিমাণে আবেগের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই, ডিপ ইমোশন আমরা দেখতে পাই, এবং বিউটিফুল। এবং তার সনেটের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু খুব বিউটিফুল। এই যে এরপর আমরা সনেট পড়ব, এটার ল্যাঙ্গুয়েজ আমরা লক্ষ্য করব, খুবই সুন্দর। আচ্ছা, হি রোট মেইনলি ডিউরিং এলিজাবেথান এজ। তিনি এলিজাবেথান, ইংলিশের যে এজ আছে কয়েকটা, তার মধ্যে এলিজাবেথান এজে তিনি লিখেছেন। হি ডাইড ইন 1616, বাট হিজ ওয়ার্কস আর স্টিল ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তিনি 1616 সালে মারা গেছেন, কিন্তু দেখো এখন হচ্ছে 2026 সালে, এখন পর্যন্ত আমরা তার লেখাগুলো পড়ি। সো এমনিতেই তাকে হচ্ছে গ্রেটেস্ট রাইটার অফ ইংলিশ লিটারেচার বলা হয় না। ওকে, এখন আমরা আসি ডিরেক্টলি কবিতাতে। কবিতাটা শুরু করার আগে 2-1টা কথা বলি। সেটা হচ্ছে এই কবিতাতে তিনি তার জীবনের যে বার্ধক্য, ওল্ড এজ, তিনি ওল্ড এজ সম্বন্ধে কথা বলেছেন, তিনি ইউথ সম্বন্ধে কথা বলেছেন, যৌবন সম্বন্ধে কথা বলেছেন, এবং ভালোবাসা সম্বন্ধে কথা বলেছেন, লাভ। তিনি ভালোবাসার সাধারণত আমরা তো একে অন্যকে ভালোবাসি যারা লাভার অ্যান্ড বিলাভেড হয়, এবং যখন আমরা বার্ধক্যে চলে আসি তখন আমাদের ভালোবাসাটা আরও বেশি বেড়ে যায়। তিনি এই থিমটা এই কবিতার মধ্যে বোঝানোর চেষ্টা করেছেন। ওকে, তো দেখো এই নোটটা তোমাদের এমনভাবে প্রিপেয়ার করা হয়েছে, প্রত্যেকটা লাইনের মধ্যে যেই ওয়ার্ডগুলা কঠিন মনে হয়েছে আমরা সেগুলা ব্র্যাকেটের মধ্যে তার ইংলিশ অর্থ দিয়ে দিয়েছি, এবং তারপরে ইজি একটা ডিটেইলড এক্সপ্লেনেশন প্রত্যেকটা লাইনের আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হিসাবে তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা দেখা যায় যে 4 বছর 5 বছর ইংলিশে অনার্স মাস্টার্স করার পরে আমরা ইংলিশে কথা বলতে পারি না, অথবা ইংলিশটা ঠিকমতো বুঝতেই পারি না। এর আমি আমার যেটা মনে হয় সেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ইংরেজিকে বাংলাভাবে পড়ার চেষ্টা করি। আমি তোমাদেরকে একটা জিনিস মানা করব, সেটা হচ্ছে কখনোই বাংলা ট্রান্সলেশন যে বইগুলো পাওয়া যায় এই সাহিত্যের, সেগুলো কখনোই পড়বা না। ইংলিশকে ইংলিশ দ্বারা পড়ার চেষ্টা করবা, তাহলে দেখা যাবে আমাদের এই অভ্যাসটা গড়ে উঠবে। ঠিক আছে? সো হিয়ার উই উইল ট্রাই টু এক্সপ্লেইন ইচ অ্যান্ড এভরি লাইন বাই ইংলিশ। হ্যাঁ, যদি মনে হয় যে আমার কথাগুলো বুঝতে পারছো না, আমাকে প্রশ্ন করবা যে স্যার অথবা দাদা আমি বুঝতে পারি নাই। ওকে, তো প্রথম লাইন হচ্ছে আমরা এখানে 3 ধরনের ইমেজ পাবো, আমরা 3 ধরনের ছবি আমরা পাবো। তিনি তার যে বার্ধক্যের যে একটা সময়, বার্ধক্যের যে তার পিরিয়ড, এটা তিনি 3টা ছবির মাধ্যমে বুঝিয়েছেন। ঠিক আছে? একটা হচ্ছে লেট অটাম দ্বারা, একটা সিজনের দ্বারা, আরেকটা হচ্ছে একটা লেট অটাম দ্বারা তিনি বুঝিয়েছেন। এরপর দেখা যাবে টুয়াইলাইট, একটা সন্ধ্যার মুহূর্তের দ্বারা তিনি বুঝিয়েছেন, এবং লাস্ট অফ অল তিনি একটা আগুন দ্বারা তিনি বুঝিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক আছে? তো আমরা 1 বাই 1 এখন এটা পড়ে ফেলব। ওকে, দেখো তাহলে তিনি কি বলছেন, যে দ্যাট টাইম অফ ইয়ার thou mayst in me behold,
এখানে প্রথম 4 লাইন, একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে কোয়াট্রেন শব্দের অর্থ, ইংলিশ পোয়েমে কোয়াট্রেন শব্দের অর্থ 4টা লাইনের যে স্ট্যান্জা হয় তাকে বলা হয় হচ্ছে কোয়াট্রেন। তো এখানে প্রথম 4টা যে লাইন আছে, এখানে তিনি একটা ছবি বোঝানোর চেষ্টা করেছেন। সেটা হচ্ছে তিনি তার যে বার্ধক্যের সময়টা, তার যে বৃদ্ধকাল, এটাকে তিনি প্রথমত লেট অটাম, একটা ঋতুর দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক আছে? তো তিনি বলছেন, আমি তোমাদেরকে আগে একটু বুঝাই দেই, তারপর লাইনগুলা পড়ি। তিনি এই কবিতাটা হি ইজ ট্রাইং টু সে দ্যাট হোয়েন এভার আই উইল বি ওল্ড, অথবা রাইট নাও আই এম ওল্ড, আমি এখন বৃদ্ধ, এবং তুমি যখন আমার দিকে তাকাবা, হোয়েন এভার ইউ উইল লুক অ্যাট মি, ইউ ক্যান ভিজুয়ালাইজ এ সার্টেন কাইন্ড অফ সিজন, একটা সিজনকে যেন তুমি ভিজুয়ালাইজ করতে পারবা। সেটা কোন সিজন? সেটা হচ্ছে লেট অটাম। তুমি লেট অটামকে তুমি আমার মধ্যে লক্ষ্য করতে পারবা। দেখো, দ্যাট টাইম অফ ইয়ার দাউ মেইস্ট ইন মি বিহোল্ড, এর মানে হচ্ছে দ্য পোয়েট ট্রাইস টু সে টু হিজ বিলাভেড দ্যাট হোয়েন এভার ইউ লুক অ্যাট মি, you can understand what stage of life I am in. So you can understand that I am going through which stage of my life. You can visualize by seeing me. হ্যাঁ, he compares his life to a season of the year. He means he is no longer young and he has reached old age and is moving toward the end of his time. And তার যে শারীরিক বৈশিষ্ট্য, যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তার চুল সাদা হয়ে গেছে, তার চুল পড়ে গেছে এবং হাঁটতে গেলে তিনি কাঁপছেন। তো এগুলা দ্বারা তুমি বছরের একটা নির্দিষ্ট সিজন তুমি এখানে তুমি ভিজুয়ালাইজ করতে পারো, তুমি দেখতে পারো, তুমি এর আভাস পাবা যে আমাকে দেখে, যে আমার জীবন তো শেষের পর্যায়ে চলে আসছে। ঠিক সেরকমই বছরের যে শেষের সিজন লেট অটাম, হ্যাঁ, শীতের ঠিক আগের যেই একটা মুহূর্ত, যে শেষ হয়ে যায় না কিন্তু একরকম শেষের দ্বার প্রান্তে চলে এসেছে, তুমি লক্ষ্য করতে পারবে আমাকে দেখে। এরপর তিনি কি বলছেন দেখো, হোয়েন ইয়েলো লিভস অর নান অর ফিউ ডু হ্যাং, এবং যখন এই লেট অটমের কথা তিনি বলছেন, ইন লেট অটাম দেয়ার উইল বি ইয়েলো লিভস, হলুদ হলুদ পাতা তুমি গাছে দেখতে পাবা, অথবা নান, অথবা কিছু তুমি গাছ দেখতে পাবা সেই গাছে কোনো পাতাই নাই, অথবা there will be a few amount of leaves on that tree and they are hanging. Okay, দেখো, in late autumn most leaves fall from trees, only a few weak yellow leaves remain. শুধুমাত্র কিছু দুর্বল যে সকল ইয়েলো লিভ যেগুলো আছে সেগুলো শুধু থাকে এবং সেগুলোও ঝরে যাওয়ার জন্য অপেক্ষা করছে। দ্য পোয়েট কম্পেয়ার্স দিস রিমেইনিং লিভস টু হিমসেলফ, হিজ ইউথ, বিউটি অ্যান্ড এনার্জি আর অলমোস্ট গান, জাস্ট লাইক দ্য ফলেন লিভস। ওই ঝরে যাওয়া পাতার মধ্যে যেরকম আর কোনো শক্তি নাই, জাস্ট তারা ওই ঝরে পড়ে যাবে, তার জন্য সে ওয়েট করছে, ঠিক সেরকমই এখানে ওকে, ঠিক সেরকমই তিনি এখানে লক্ষ্য করছেন। এরপর দেখো, আপন দোজ বাউস হুইচ শেক এগেইনস্ট দ্য কোল্ড, এবং শীতকালে যেই ব্রাঞ্চগুলো আছে, শীতের যে আগমন হচ্ছে এই সময় তারা কাঁপছে, ঠিক যেরকম আম রাইট নাও, কবি এখানে নিজের কথা বলছে যে বিকজ অফ মাই ওল্ড এজ, হ্যাঁ, অ্যান্ড আই রাইট নাও হ্যাজ বিকাম ওল্ড। দেখো না তোমরা যে বৃদ্ধ মানুষ যারা আছে রাস্তাতে যখন হাঁটে কাঁপতে কাঁপতে হাঁটে, ঠিক সেরকমই বলছে যে শীতের সময়, শীতের যে তীব্র বাতাসে যে গাছের পাতাগুলো যে ঝরে পড়ে যায়, অথবা যে শীতের বাতাসে যে তোমার গাছের ডালগুলা যে কাঁপে, ঠিক সেরকমই আমার মধ্যেও তুমি ওই বৈশিষ্ট্যগুলা তুমি দেখতে পাবা। বেয়ার রুইন্ড চয়েস হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং। তিনি এখানে বলতে চাচ্ছেন যে চার্চের একটা যে খ্রিশ্চানদের যে চার্চটা আছে, ওই চার্চের একটা স্পেসিফিক একটা জায়গা থাকে, সেখানে সমাবেত হয়ে মানুষজন একটা গান গায়। ওকে, কিন্তু তিনি এখানে
একটা চার্চের কথা বলছেন, সেই চার্চটা ভেঙে গেছে এবং ওইখানে কেউ গান আর গায় না। ঠিক আছে, দেখো, দ্য এমটি ব্রাঞ্চেস রিমাইন্ড দ্য পয়েট অফ ব্রোকেন চার্চ চয়ার্স হোয়ার পিপল ওয়ান্স স্যাং বিউটিফুল সং। এই যে আমার যখন যৌবন ছিল, হ্যাঁ, হোয়েন আই ওয়াজ ইয়ং, তখন কিন্তু আমি অনেক এনজয় করেছি, আমি অনেক কাজ করেছি, অনেক ডেয়ারিং অনেক কিছু করেছি। কিন্তু রাইট নাও এই যে আমার যে ভঙ্গুর অবস্থা, আমি কি আর সেগুলো করতে পারছি না। তো এখানে তিনি ওই চার্চের সাথে নিজেকে তুলনা করছেন যে এক সময় ওই চার্চে গান গাওয়া হতো, কিন্তু এখন আর গান গাওয়া হয় না। লং এগো দেয়ার ওয়াজ মিউজিক অ্যান্ড লাইফ দেয়ার, বাট নাও দেয়ার ইজ সাইলেন্স। এখন সব কিছু চুপচাপ হয়ে গেছে। ইন দ্য সেম ওয়ে দ্য পোয়েটস লাইফ ওয়ান্স ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, ফুল অফ এনার্জি অ্যান্ড ফুল অফ জয়, বাট রাইট নাও মাচ অফ দ্যাট ইজ গান। এই যে যখন সময় ছিল, যখন আমি যৌবনে ছিলাম, যখন হোয়েন আই ওয়াজ ইয়ং, আই ইউজ টু হ্যাভ হ্যাপিনেস, আই ওয়াজ এ ভেরি ডেয়ারিং পারসন, হ্যাঁ, আই ইউজ টু গো হেয়ার অ্যান্ড দেয়ার, আমার এনার্জি ছিল, আমার জয় ছিল। কিন্তু এখন সময়ের ভারে, বয়সের ভারে এবং শারীরিক অক্ষমতার কারণে আমি অনেক কিছু করতে পারি না। ওকে, তো এটা গেল এই কোয়াট্রেন, এই 4 লাইনের ইজি মিনিং, ইজি এক্সপ্লেনেশন। এরপরে আমরা আসি যে পরের 4 লাইনে আমরা একটু দেখব। পরের 4 লাইনে তিনি কি বলছেন? পরের 4 লাইনে তিনি বলছেন, এরপরে নতুন একটা ইমেজারি আমরা পাবো, এখানে নতুন একটা ছবি পাবো। ছবিটা কেমন? ইন মি দাও সিয়েস্ট দ্য টুয়াইলাইট, হ্যাঁ, অফ সাচ ডে। এবং এখন তুমি যখন আবার আমার দিকে দেখবা, তুমি টুয়াইলাইট তুমি দেখতে পাবা আমার মধ্যে, যে সন্ধ্যার সময়, যে সময়টা আস্তে 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 কি হয়, যে দিনের আলোটা একদম শূন্য হয়ে যায় এবং তারপরে রাতের আগমন ঘটে। ঠিক যখন তুমি আমার দিকে দেখবা, এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ফার্স্ট ইয়ার, হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আর ইউ হ্যাভিং এনি প্রবলেম? ওকে, সো নান অফ ইউর রেসপন্ডিং, দেন আমি এটা ধরে নিচ্ছি যে তোমরা বুঝতে পারছো। তো এরপরে তিনি কি বলছেন, যে তুমি যখন আমার দিকে দেখতে পাও, তার বিলাভেটকে তিনি কিন্তু এই কথাগুলো বলছেন। এই সবগুলা কথা কিন্তু তিনি তার বিলাভেটকে, তার প্রিয়তমাকে কিন্তু তিনি বলছেন। তো তিনি বলছেন যে তুমি যখন আমার দিকে দেখবা, তখন যেন তোমার মনে হবে যে সফট লাইফ অফ ইভিনিংয়ের সময়টা, টুয়াইলাইটের সময়টা আমাকে তুমি দেখছো। কারণ আমারও তো জীবনের যে আলোটা আছে, ওই যে একটা গান আছে যে আয়ু সূর্য মোর বসিতেছে পাটে, আমার যে আয়ুর যে সূর্যটা আছে, ওটা আস্তে 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 কি হচ্ছে, যে ঢলে পড়ছে। ঠিক সেরকমই আমারও যে দিনের যে আলো, আমার জীবনের যে আলো, এটাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো নাও দ্য পয়েট চেঞ্জ দ্য ইমেজ, এরপরে কিন্তু ইমেজ আবার পরিবর্তন হয়ে গেল এখানে। হি সেজ হিজ লাইফ ইজ লাইক টুয়াইলাইট, দ্য সফট লাইফ অফ ইভিনিং। Twilight comes when the day is almost finished. This means his life is also near to its end. এটার দ্বারা কি বোঝানো হচ্ছে, তার জীবনও একদম শেষের পথে চলে এসেছে। এরপর দেখো, অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, যেরকম এই যে সূর্যটা ডুবে যাওয়ার পরে যেরকম চারদিকে একটা অন্ধকারের ছেয়ে আসে, আলোটা যেরকম নিস্পৃহ হয়ে আসে, ঠিক সেরকম আমার অবস্থা রাইট নাও, মাই সিচুয়েশন ইজ লাইক দ্যাট। হোয়েন এভার ইউ উইল লুক অ্যাট মি, ইউ উইল লুক অ্যাট দ্য আইস অফ মি, দেন ইউ উইল সি, you will realize that the light of my life is coming to an end. Okay, so I'm gradually moving forward to death. আস্তে আস্তে আমি মৃত্যুর দিকে কি হচ্ছে, আমি আগায় যাচ্ছি। ঠিক আছে, which by and by black night doth take away, এবং আস্তে আস্তে কি হবে, এই যে সন্ধ্যার পর কি হয়, যে সন্ধ্যার যে সময়টা একদম আলো যে কমে আসে, তারপর কি হয়, রাত নেমে আসে না? ঠিক সেরকমই এখন এই যে আমার জীবনের বর্তমানে যে টুয়াইলাইট, যে সন্ধ্যার সময়টা যেটা চলছে, আর কিছুক্ষণ পরেই সেখানে রাত নেমে আসবে। তার মানে কি, আমার মৃত্যু হবে। বাই অ্যান্ড বাই শব্দের অর্থ সুন, খুব জলদি। সুন নাইট কামস অ্যান্ড রিমুভস অল লাইট। হিয়ার নাইট মিনস ডেথ, মৃত্যু।
Shakespeare says that just as night always come after evening, death will surely come after old age. তাহলে মৃত্যু হচ্ছে অবিসম্ভাবী। আমার যে বৃদ্ধ বয়স চলে আসছে আমি, এরপরে আমাকে মৃত্যুর কোলে ধরে ফেলতে হবে। ওকে, ডেথ সেকেন্ড সেলফ দ্যাট সিলস আপ ইন অল ইন রেস্ট। ডেথ সেকেন্ড সেলফ, এখানে ডেথ সেকেন্ড সেলফকে মানে মৃত্যুর আরেকটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বলা হচ্ছে। মৃত্যুর আরেকটা রিপ্রেজেন্টেটিভ এখানে আমরা বলতে পারি ঘুম, স্লিপ। ঠিক আছে, তো যখন আমরা মৃত্যুর বুকে যখন ঢলে পড়ি তখন কি হয়, যে আমরা একটা পরিপূর্ণ একটা নিস্তব্ধতা, একটা পরিপূর্ণ একটা অন্ধকারের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাই। ঠিক সেরকমই আমরা যখন ঘুমাই তখন কি, যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা চারদিকে সাইলেন্ট হয়ে যায়, আমরা একটা অন্ধকারের মধ্যে ডুবে পড়ি। তো এটা বলা যায় মৃত্যুর একটা রিপ্রেজেন্টেটিভ। সেকেন্ড ডেথ সেকেন্ড সেলফ, এটা হচ্ছে ঘুম, স্লিপ। দেখো, দ্য পোয়েট কলস নাইট, হ্যাঁ রাত্রিকে রাত্রিকে ডেথ সেকেন্ড সেলফ। হোয়াই? বিকজ হোয়েন পিপল স্লিপ অ্যাট নাইট এভরিথিং বিকামস কোয়াইট অ্যান্ড স্টিল। যখন আমরা ঘুমাই কি হয়, রাতের বেলা সব কিছু নিস্তব্ধ হয়ে যায় না? ডেথ ইজ সিমিলিয়ার বাট মোর ফাইনাল। মৃত্যু কিন্তু এরকমই, কিন্তু মৃত্যু হচ্ছে একদম ফাইনাল। এরপরে তুমি আর, যদি মৃত্যু হয় তুমি আর জেগে উঠবা না, কিন্তু এই রাতের বেলা যখন তুমি ঘুমাও তারপরে তুমি জেগে উঠতে পারো। ডেথ ব্রিংস কমপ্লিট রেস্ট অ্যান্ড সাইলেন্স ফর এভার। ওকে, এরপরে আমরা আসি পরের যে ইমেজ আছে, আমরা পরের ইমেজের দিকে যাই। তিনি আবার বলছেন, কি বলছেন, যে ইন মি দাও সিয়েস্ট দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার। এখন সে বলছে তুমি আমার মধ্যে একটা আগুন দেখতে পাবা। সে বলছে যে তুমি আমার মধ্যে একটা আগুন দেখতে পাবা। থার্ড কম্প্যারিজন, সে নিজের বার্ধক্যের সাথে একটা আগুনের তুলনা করবে। কেমন আগুন দেখো, হি সেজ হিজ লাইফ ইজ লাইক এ ফায়ার দ্যাট হ্যাজ অলমোস্ট বার্নড আউট। একটা আগুন যেটা একদম মনে করো পুরে শেষ হয়ে গেছে, কিন্তু হালকা হালকা তার মধ্যে যে তুষে ঢাকা যে আগুন, ওই হালকা কিছু আগুন এখনো বাকি আছে, যেটা খুব অল্প সময়ের মধ্যে নিভে যাবে। Earlier the fire burned strongly with the bright flame. আগে যখন আমি যুবক ছিলাম, when I was in my youth period, এই আগুনটা দাউ দাউ করে জ্বলেছে, কিন্তু now only a small glow remains. এখন কি হয়েছে, যে অনেক সময় দেখো না, যে যখন আগুন জ্বালানো হয়, আগুন জ্বলছে জ্বলছে ভালো কথা, কিন্তু যখন ওই কাঠটা পুরা যখন শেষ হয়ে যায়, একটা শুধু ছোট্ট একটা অঙ্গারের মতো থেকে যায়, কিন্তু ছোট একটা লাল আলো দেখতে পাই, ওইটাও কিন্তু খুব জলদি শেষ হয়ে যায়। এজন্য কবি বলছে যে এক সময় আমার যে আগুনটা এটা দাউ দাউ করে জ্বলেছিল, কিন্তু এখন শুধুমাত্র একটা আলো শুধু ওখানে আছে, স্মল গ্লো। ওকে, দিস মিনস দ্য পয়েট স্টিল হ্যাজ লাইফ ইন হিম বাট অনলি এ লিটল। ওই যে আগুনটা এখন যে ছোট্ট একটা গ্লো যেটা আছে, সে জীবিত আছে, তার মধ্যে ওই আগুনটা এখন আছে, কিন্তু অল্প পরিমাণে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেটা শেষ হয়ে যাবে। হিজ এনার্জি ইজ অলমোস্ট ফিনিশ, শেষ হয়ে গেছে। দ্যাট অন দ্য অ্যাশেস অফ হিজ ইউথ ডোথ লাই অ্যাজ দ্য ডেথ বেথ ওয়েরন ইট মাস্ট এক্সপায়ার। তিনি এখানে বলছেন যে তার যে আগুনটা বর্তমানে ওই যে অ্যাশ আছে, হ্যাঁ, ওই অ্যাশের মধ্যে বর্তমানে চাপা পড়ে গেছে। ডাইং ফায়ার ইউজুয়ালি বার্নস অন দ্য টপ অফ অ্যাশেস। ওই যে ছায়ের উপরে কিন্তু এই ডাইং ফায়ারটা জ্বলে, যে একদম শেষ হয়ে যাওয়া যে আগুনটা। অ্যাশেস আর হোয়াট রিমেইন আফটার উড ওয়াজ বার্নড। দ্য পোয়েট সেস দিস অ্যাশেস রিপ্রেজেন্টস হিজ ইউথ। কবি বলেন যে ওই যে অ্যাশগুলো আছে, ওই যে ছাইগুলো আছে, এটা আমার ইউথকে রিপ্রেজেন্ট করে। হিজ ইউথ, হিজ young days are gone. His strong body, his beauty and energy have already burned away. Only memories remain. এজন্য তিনি এখানে বলছেন that on the ashes of his youth doth lie. এবং তার
যে হচ্ছে তার যে সৌন্দর্য, তার যে এনার্জি, সব কিছু তো বর্তমানে একদম শেষ হয়ে গেছে। তাহলে ওই ছায়ের মধ্যে কি আছে, ওই ছাইটা দেখে শুধুমাত্র তার যে মেমোরি, এই মেমোরিটা শুধুমাত্র আছে এখানে। হ্যাঁ, রিমেইনস দ্য পাস্ট, শুধু তার কাছে বর্তমানে এই আগেকার যে স্মৃতিটা, এই স্মৃতিটাটুকু তার কাছে আছে। অ্যাজ দ্য ডেথ বেথ ওয়ার অন ইট মাস্ট এক্সপায়ার, এবং তিনি জানেন এই শরীরটা, এই আগুন বলতে কি তার তো শরীরকে বোঝানো হচ্ছে, তো এখানেই কিন্তু তার মৃত্যু হবে, ছায়ের মধ্যেই কিন্তু আগুনটা নিভে যাবে, এই শরীরেই তার মৃত্যু হবে। দ্য অ্যাশেজ বিকাম দ্য প্লেস হোয়ার দ্য ফায়ার উইল ফাইনালি ডাই, ওই ছায়ের মধ্যে, ওই কাঠ যেটা পুরো ছাই হয়ে গেছে, ওই ছায়ের মধ্যেই কিন্তু আগুনটা শেষ হয়ে যাবে। In the same way, the poet knows his body will slowly becoming the place where life will end. তার শরীরটাই সেই জায়গা যেখানে তার মৃত্যু হবে। He understands that death is very near, এবং তিনিও বুঝতে পারছেন, আমাদের কবি বুঝতে পারছেন তার মৃত্যুটা খুব সন্নিকটে। This line shows that the poet accepts death কামলি, তিনি শান্তভাবে তিনি মৃত্যুকে একসেপ্ট করে নিচ্ছেন, মৃত্যুকে তিনি আলিঙ্গন করে নিচ্ছেন। দিস ইজ নট ফাইটিং ইট, হি নোস ইট ইজ ন্যাচারাল, এবং তিনি এর সাথে যুদ্ধ করছেন না, তিনি এর সাথে ফাইট করছেন না, তিনি জানেন এটা একটা ন্যাচারাল প্রসেস, তিনি মৃত্যুকে আলিঙ্গন করে নিচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, কনজিউমড উইথ দ্যাট which was nourished by, আচ্ছা, এটা হচ্ছে এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ডিপেস্ট লাইন, সবচেয়ে ডিপেস্ট লাইন। দেখো, আচ্ছা এটা আমরা আগে পড়ি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দ্য উড ফিডস দ্য ফায়ার অ্যান্ড কিপস ইট অ্যালাইভ, বাট at the same time as the fire burns the wood slowly disappears. When all the wood is gone, the fire dies. শুরুর দিকে যখন আগুন লাগানো হয়, যখন আগুন লাগানো হয়, ওই কাঠগুলাই, তোমার যে জ্বালানিগুলা যেগুলো আছে, আমার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, যেই জিনিসটা তোমাকে আগলে রেখেছিল একটা সময়, সেটাই তোমাকে এখন ধ্বংস করবে। এর মানে হচ্ছে যখন আগুন জ্বালানো হয়, তুমি ওই আগুনটাকে জ্বালায় রাখার জন্য কিন্তু জ্বালানি দাও, তাই না? এবং যখন তোমার জ্বালানিটা শেষ হয়ে যায়, তখন ওই জ্বালানির যে ছাইটা আছে, ওই ছাইটাই কিন্তু আস্তে 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 আগুনটাকে ঢেকে নেয়, এবং কি হয়, আলটিমেটলি ওই আগুনটা নিভে যায়। তাহলে প্রথমে যেই জ্বালানিটা, হ্যাঁ, যে জ্বালানিটা, যে কাঠটা তোমার ওই আগুনকে প্রোটেক্ট করেছে, ওই আগুনটাকে জ্বালাতে সাহায্য করেছে, শেষে গিয়ে দেখা যায় ওই কাঠটায় অথবা ওই ছাই যেটা আছে, ওই ছাইটাই কিন্তু আগুনটাকে দাবায়ে শেষ করে ফেলায়। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো তোমরা। দ্য পয়েট কম্পেয়ার্স দিস টু লাইফ, তিনি জীবনের সাথে কিন্তু এটা তুলনা করছেন, যে দ্য সেম থিং that keeps us alive, time, breath, age and life itself also slowly use up our strength and brings us closer to death. এই যে সময় যেটা আছে, এই সময় কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যায়, এই সময় কিন্তু আমাদেরকে আস্তে আস্তে মৃত্যুর কাছে নিয়ে যায়। ব্রেথ, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমাদের নিঃশ্বাস কিন্তু ফিক্সড। হ্যাঁ, আমরা যখন এসেছি পৃথিবীতে তখন কিন্তু ফিক্সড, যে তুমি, হ্যাঁ, তুমি এতগুলা নিঃশ্বাস নিবে, এবং এই নিঃশ্বাস যে নিচ্ছ, একটা একটা করে নিচ্ছ, তার ফলে কিন্তু তোমার নিঃশ্বাস ফুরায় যাচ্ছে, এবং একটা একটা করে যে দিন, তোমার লাইফ ইটসেলফ, তুমি যে একটা একটা করে দিন যে সগৌরবে তুমি কাটাচ্ছ, তার ফলেই কিন্তু তুমি আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে আসছো। তাহলে তোমাকে যেটা এক সময় তোমাকে বড় করেছে, তোমাকে নারিশড করেছে, এটাই কিন্তু তোমাকে বর্তমানে ধ্বংস করছে, কনজিউম করছে তোমাকে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। ওকে, এরপর দেখো, দিস দাও পারসিভস্ট হুইচ মেক্স দাই লাভ মোর অ্যান্ড স্ট্রং, এবং পারসিভ মানে আন্ডারস্ট্যান্ড, তিনি তার প্রিয়তমাকে এখন তিনি বলছেন যে তুমি এগুলো সবই বোঝো, দিস দাও পারসিভস, তুমি এটা সবই বোঝো, এবং এই কারণে এই যে তুমি দেখছো যে ভালোবাসা, যখন আমার বিলাভেড যখন বুঝতে পারছে, যে আমার প্রিয়তম যখন বুঝতে পারছে যে আমার হাতে আর সময় নাই, তখন কি সে আমাকে ছেড়ে চলে যাবে? না, সে আমাকে ছেড়ে চলে যাবে না। দেখা যাবে যে আমার প্রতি তার ভালোবাসা আরো বেড়ে যাবে। হ্যাঁ, এটাই তিনি বলছেন, যে হুইচ মেক্স দাই, দাই মানে হচ্ছে ইয়োর,
তোমার ভালোবাসা লাভ মোর স্ট্রং, তোমার ভালোবাসাটাকে আরো শক্তিশালী করে দিবে, বুঝেছো? আরো শক্তিশালী করে দিবে তোমার ভালোবাসা আমার প্রতি। টু লাভ দ্যাট ওয়েল হুইচ দাও মাস্ট লিভ এ লং। হ্যাঁ, এবং লাস্টের লাইনে তিনি আবার বলছেন কি দেখো, দ্য পয়েট সেজ পিপল লাভ মোর ডিপলি, হ্যাঁ, পিপল লাভ মোর ডিপলি হোয়েন দে নো সেপারেশন ইজ কামিং। যখন তুমি বুঝতে পারবা যে তোমার বিচ্ছেদ হতে শুরু করেছে, তোমার সাথে তোমার বিলাভেড হয়তো বা তোমার সাথে আর বেশিক্ষণ থাকবে না, তখন কিন্তু তার প্রতি তোমার ভালোবাসাটা আরো বাড়বে। হ্যাঁ, when you will understand that separation is going to happen, then your love will become more deep. You will love your beloved more deeply. When we know someone will not stay forever, we treasure every moment with him. এবং যখন আমরা জানবো যে এই মানুষটা হয়তো বা আমার সাথে সারা জীবন থাকবে না, খুব অল্প সময়ের জন্য সে আমার সাথে থাকবে, তখন আমরা ওই প্রত্যেকটা মোমেন্টকে আমরা সম্পদ হিসাবে নিব। হ্যাঁ, প্রত্যেকটা মোমেন্টকে আমরা খুব ভালোবাসা দিয়ে নিজের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। ঠিক আছে? দিস ইজ হোয়াই দ্য বিলাভেড লাভস হিম মোর নাও। এই কারণে তার বিলাভেড বর্তমানে তাকে আরো বেশি ভালোবাসবে। ওকে, সো দ্য মেইন আইডিয়া অফ দ্য লাস্ট লাইন, knowing that we will lose someone makes our love more deeper, more sincere and more precious. এবং এখানে তার শেক্সপিয়ার বলছেন যে আমি যে বৃদ্ধ হয়ে যাচ্ছি তার ফলে কি সে আমাকে ছেড়ে চলে যাবে? সে কি আমাকে আর ভালোবাসবে না? আমার প্রতি তার যে ভালোবাসা, আমি যে বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমি যে অথর্ব হয়ে যাচ্ছি, আমার প্রতি তার ভালোবাসাটা কি কমে যাবে? না, কখনোই না, এটা সম্ভবই না। এবং আমি যে চলে যাচ্ছি এটা জেনে সে আমাকে আরো ভালোবাসবে। হি উইল লাভ মি মোর ডিপার, মোর ডিপলি, মোর সিনসিয়ারলি অ্যান্ড মোর প্রেশিয়াসলি। ওকে, এটা ছিল আমাদের কবিতা। আশা করছি এই কবিতা সম্বন্ধে আমরা খুব ভালো একটা আইডিয়া পেয়ে গিয়েছি। এবং এই কবিতাটা কিন্তু প্রচণ্ড 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 রকম গুরুত্বপূর্ণ। পরীক্ষাতে এটা থেকে প্রশ্ন আসবে, পোয়েট্রি থেকেও প্রশ্ন আসবে, পোয়েট্রি থেকে তো প্রশ্ন আসবেই, মাস্ট প্রশ্ন আসবে, এবং রিডিং স্কিলে যদি আসে তাহলে তো আসবে। আচ্ছা, এরপর আমরা এই কবিতার সামারিটা খুব অল্প সময়ের মধ্যে একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। সামারি, থিম এবং রাইম স্কিম। দেখো, সামারি। In Sonnet 73, William Shakespeare talks about the themes of old age, death and love. তিনি এখানে old age, death এবং love সম্বন্ধে তিনি কথা বলেছেন। In this poem, the poet speaks to his beloved and tells her that he has grown old. তিনি আস্তে আস্তে কি হচ্ছেন? তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন। He feels that his life is slowly moving towards its end. আস্তে আস্তে তার জীবন শেষ হয়ে যাচ্ছে, তিনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। Through this poem, William Shakespeare expresses the sadness of aging, but he also shows the beauty and strength of true love. তিনি এখানে তার যে বয়স হয়ে যাচ্ছে, তিনি অনেক কিছু করতে পারছেন, এজন্য তিনি স্যাড, although he is sad, but here he is evaluating the beauty of love, strength of true love and strength of beauty of love. Okay, দ্য পয়েট ইউজেস 3 পাওয়ারফুল ইমেজেস। তিনি 3টা পাওয়ারফুল ইমেজেস এখানে বলেছেন। একটা হচ্ছে লেট অটাম। লেট অটাম সম্বন্ধে আমরা দেখেছি যখন গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, গাছের পাতা ঝরতে শুরু করে। হ্যাঁ, এই ইমেজারিগুলো আমরা পেয়েছি। তারপর আমরা কি পেয়েছি? তারপর আমরা টুয়াইলাইট, সন্ধ্যার সময়ের কথা পেয়েছি, যার কিছুক্ষণ পরে অন্ধকার নেমে আসবে। মানে কি, বর্তমানে তিনি সন্ধ্যা পিরিয়ডে আছেন, তার জীবনের আলো শেষের পথে চলে এসেছে এবং কিছুক্ষণ পর তার মৃত্যু ঘটবে। হ্যাঁ, রাতের সময় তার মৃত্যু ঘটবে। এবং লাস্ট অফ অল কি, ডাইং ফায়ার। তিনি বর্তমানে তার যে আগুনটা ছিল, তার যে যৌবনটা ছিল, তার যে ইউথ ছিল, এই ইউথটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তার আগুনটা আস্তে আস্তে থেমে যাচ্ছে, জীবনের আগুন। ঠিক আছে? এবং লাস্টের 2 লাইন, ইন দ্য ফাইনাল 2 লাইনস তিনি কি বলেছেন? বলেছেন যে আমার যে বিলাভেড আছে, হিজ বিলাভেড আন্ডারস্টুড হিজ ওল্ড এজ অ্যান্ড নোস দ্য ডেথ ইজ নিয়ার। তিনি জানেন যে মৃত্যুটা খুব সন্নিকটে এবং এই কারণে তিনি তাকে আরো ভালোবাসবেন। হার লাভ বিকামস ডিপার অ্যান্ড স্ট্রঙ্গার। ওকে, তাহলে আমরা এই সামারিটা পড়ে ফেলবো, সামারিটা আমাদের পড়া থাকবে। এরপরে আমরা আসি থিম।
এই কবিতাটার থিম কি? এই কবিতাটার থিম হচ্ছে এইজিং, মর্টালিটি, টাইম অ্যান্ড লাভ। এইজিং, মর্টালিটি, টাইম অ্যান্ড লাভ। First important thing is aging, old age. Shakespeare shows how a person becomes weak and loses his youth. একটা মানুষ কিভাবে বৃদ্ধ হয়ে যায়, তার ইউথটা সে কিভাবে হারায়, তার যৌবনটা সে কিভাবে হারায়, তার সৌন্দর্য কিভাবে হারায় এবং স্ট্রেংথ তিনি কিভাবে হারায় সময়ের সাথে সাথে। He uses image of late autumn where only a few yellow leaves remain on the tree to show his old age. যেরকম লেট অটামে কি হয় যে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, হলুদ হয়ে যায়, হ্যাঁ, গাছের অনেক সময় শীতের বাতাস তাকে নাড়া দেয়, ঠিক সেরকমই একজন বৃদ্ধ মানুষের কি হয়, তার মাথার চুল, তার শরীরের একটা পরিবর্তন আসে। এই যে গাছের যেরকম পাতা হলুদ হয়ে যায়, একদম বৃদ্ধ মানুষের কিন্তু শারীরিক পরিবর্তন চলে আসে। হ্যাঁ, এরপরে তিনি কি বলছেন, দ্য সেকেন্ড মেজর থিম ইজ মর্টালিটি, ডেথ। The poem reminds us that death is certain for every human being. Shakespeare uses image of twilight, black night to show that life is slowly moving towards death. এবং মর্টালিটি, মৃত্যু কিন্তু একটা স্বাভাবিক জিনিস। ইট ইজ এ নর্মাল কাইন্ড অফ থিং, যে মৃত্যু এটা হবেই। এবং তিনি মৃত্যুকে এখানে বুঝিয়েছেন কিসের দ্বারা? টুয়াইলাইট দ্বারা, তিনি ব্ল্যাক নাইট দ্বারা, এবং এগুলা তিনি বুঝিয়েছেন যে রাতের সময়ে যে সানসেটের পরে যে রাত আসে, এই রাতটা হচ্ছে একটা তোমার মৃত্যুর সেকেন্ড একটা রিপ্রেজেন্টেটিভ। ওকে, অ্যানাদার ইম্পর্টেন্ট থিং ইজ পাসিং অফ টাইম। টাইম নেভার স্টপস, সময় কিন্তু থামে না। ইট স্লোলি চেঞ্জেস ইউথ ইন্টু ওল্ড এজ অ্যান্ড ফাইনালি লিডস লাইফ টুয়ার্ডস ডেথ। শেক্সপিয়ার শোজ দ্যাট নো ওয়ান ক্যান স্কেপ দ্য পাওয়ার অফ টাইম। সময়ের এই বেড়াজাল থেকে কিন্তু কেউ বের হতে পারে না। The final and most important powerful theme is love. Even though time brings aging and death, true love becomes stronger. In the final couplet, Shakespeare shows that when people know they may lose someone soon, they love that person more deeply. এবং এই যে তার যে বিলাভেট, যে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তার মধ্যে যে শারীরিক পরিবর্তনগুলো হচ্ছে, এর ফলে কি তাদের ভালোবাসাটা কমে যাবে? কখনোই না। আমার পরিচিত একজন ছিল, বিয়ের ঠিক 6 কি 7 মাসের মাথায় তার অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মাথায় আঘাত লাগে, এবং মাথায় আঘাত লাগার পরে সে মোটামুটি বলা যায় সামহাট ম্যাডের মতো তিনি হয়ে যান, কাউকে চিনতে পারেন না, চিৎকার চেঁচামেচি করেন, এরকম হয়। এবং গত বছর তিনি মারা গেছেন। মোটামুটি 14 বছর, বিয়ের পর 14 বছর তিনি এই অবস্থাতে ছিলেন, তারপরে তার মৃত্যু হয়। তার ওয়াইফ কিন্তু তাকে ছেড়ে যায় নাই। হ্যাঁ, তো দিস ইজ ট্রু লাভ। যদি ভালোবাসাটা ট্রু হয়, ইন এনি সার্কামস্ট্যান্সেস লাভ উইল নট ফেড অ্যাওয়ে। ভালোবাসা কিন্তু কখনো ধোঁয়াশা হবে না। ঠিক আছে, তো এখানে তিনি বলছেন যে যখন আমরা জেনে যাই, when people know they may lose someone soon, their love for that person becomes more deeper. যখন যে আমার সাথে যে আছে, আমি যখন জেনে যাব যে এই মানুষটা হয়তো আমার সাথে বেশি দিন থাকবে না, হ্যাঁ, তখন তার প্রতি যে ভালোবাসা, এটা কিন্তু আরো বেশি করে তাকে ভালোবাসতে আমাকে বাধ্য করবে। ঠিক আছে, এখন আমরা আসি লাস্ট অফ অল, সেটা হচ্ছে রাইম স্কিম। এই কবিতার রাইম স্কিম, এইটা তোমাদের কাছে একটু নতুন, যে রাইম স্কিম কি জিনিস। রাইম স্কিম হচ্ছে কোনো একটা কবিতার যে ছন্দ, প্রত্যেকটা লাইনের লাস্টের ওয়ার্ডের যে ছন্দের যে একটা মিল, উচ্চারণগত যে একটা মিল, তাকে বলা হয় রাইম, এবং রাইমের যে প্যাটার্ন, তাকে বলা হয় রাইম স্কিম। ঠিক আছে, এটা সম্বন্ধে পরবর্তী ক্লাসে আমরা খুব ডিটেইলসে পড়াশোনা করব, পরবর্তী ক্লাসগুলোতে রাইম স্কিম কি জিনিস। এখন তোমাদেরকে জাস্ট ইজিলি একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে দ্য রাইম স্কিম অফ সনেট 73। সনেট মানে কি? 14 লাইনের কবিতা। এই কবিতার রাইম স্কিমটা হচ্ছে এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। 4টা কোয়াট্রেন থাকবে, মানে 4 লাইনের 3টা স্ট্যান্জা থাকবে এবং 2 লাইনের একটা কাপলেট থাকবে। ঠিক আছে, আচ্ছা, কোয়াট্রেন শব্দের অর্থ 4 লাইন, মনে রাখবা। দ্য স্ট্যান্জা হুইচ উইল বি বিল্ড অফ 4 লাইন্স দ্যাট উইল বি কল্ড কোয়াট্রেন, অ্যান্ড দ্য স্ট্যান্জা হুইচ উইল বি বিল্ড অফ 2 লাইন্স দ্যাট উইল বি কল্ড অ্যাজ কাপলেট। এটা মনে রাখবা। তো কাজেই এই পয়েমটা 14 লাইনের একটা কবিতা, এর মধ্যে 3টা কোয়াট্রেন আছে, 3 4 12, আর কত থাকে? 2 লাগে, এবং একটা কাপলেট থাকবে।
এখন আমরা দেখি এই রাইম স্কিম মানে কি বললাম কেবলই, যে ছন্দের একটা মিল, এবং এই ছন্দের মিলগুলো আমাদের লিটারেচারে যখন আমাদেরকে আহ, আহ, দেখাতে হয় তখন আমরা এই ইংলিশ অ্যালফাবেট দিয়ে আমরা দেখাই। কিভাবে আমরা দেখাবো, এটা হচ্ছে প্রত্যেকটা কবিতার লাইন। যদি লক্ষ্য করো, বিহোল্ড, হ্যাং, কোল্ড, স্যাং, এই যে প্রথম লাইনের লাস্টের ওয়ার্ড কি, বিহোল্ড, দ্বিতীয় লাইন হ্যাং, তৃতীয় লাইন কোল্ড, চতুর্থ লাইন স্যাং। তো এটাতে আমাদেরকে এখন ছন্দের যেই প্যাটার্ন আছে, ছন্দের যেই প্যাটার্ন, সেটা আমাদেরকে এখন বের করতে হবে। দেখো, উই ক্যান ফাইন্ড দ্য রাইম স্কিম বাই লুকিং অ্যাট দ্য লাস্ট ওয়ার্ড অফ ইচ লাইন। প্রত্যেকটা লাইনের লাস্টের ওয়ার্ড যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা এই রাইম স্কিমটা খুব সহজেই আমরা বের করতে পারবো। ম্যাচিং সিমিলার সাউন্ড। প্রথম ওয়ার্ডটা কি ছিল লাস্টের, প্রথম লাইনের লাস্টের ওয়ার্ড ছিল বিহোল্ড। বিহোল্ড যেহেতু প্রথম ওয়ার্ড, এটা আমরা ধরবো কি, এ ধরবো। দেখো রাইম স্কিমটা খুব সহজে বুঝে ফেলবো। প্রথম যে ওয়ার্ডটা থাকবে, প্রথম লাইনের প্রথম ওয়ার্ড, প্রথম লাইনের লাস্টের ওয়ার্ড, সেটাকে আমরা ধরবো এ। তাহলে কি আছে, বিহোল্ড, বিহোল্ড। আচ্ছা, দ্বিতীয় লাইনের লাস্টের ওয়ার্ড কি, হ্যাং, বিহোল্ড, হ্যাং। দেখো তো এই দুইটার মধ্যে উচ্চারণগত কোনো মিল পাচ্ছ নাকি তোমরা? বিহোল্ড, হ্যাং, বিহোল্ড, হ্যাং। একটু রেসপন্স করো আমার সাথে। হ্যাঁ, এখন একটু আনমিউট করে আমার সাথে কথা বলার চেষ্টা করো। দেখো, বিহোল্ড এবং হ্যাং, এই দুইটার মধ্যেই কোনো ছন্দগত কোনো মিল পাচ্ছ তোমরা? এটার কি উচ্চারণের কোনো মিল পাচ্ছ? রেসপন্স করো। না ভাইয়া। এখানে আমরা ছন্দগত কোনো মিল এখানে পাচ্ছি না। কাজেই তাহলে প্রথমটাকে আমরা ধরলাম হচ্ছে এ, পরেরটাকে আমরা ধরলাম হচ্ছে বি, যেহেতু ছন্দগত কোনো মিল নাই। তারপরে আমরা আসি বিহোল্ড, কোল্ড, বিহোল্ড, কোল্ড। দেখো তো উচ্চারণগত কি কোনো মিল আছে এখানে? উচ্চারণ করতে কি কোনো মিলের কথা মনে হচ্ছে? জি ভাইয়া, মিল আছে। মিল তো আছে, তাই না? কার সাথে মিল আছে বলো তো? প্রথম লাইনের, বিহোল্ড, প্রথম লাইনের লাস্টের ওয়ার্ডের সাথে মিল আছে। তাহলে প্রথম লাইনের লাস্টের ওয়ার্ড আমরা কি ধরছি, এ ধরছি। তাহলে যেহেতু তৃতীয় লাইন প্রথম লাইনের সাথে মিলে, যে যার সাথে মিলবে তার ওই অ্যালফাবেটটা আমরা আবার ওইখানে রিপিট করব। তাহলে বিহোল্ড এবং কোল্ড যেহেতু মিলছে, তাহলে আমরা এখানে আমরা এ ধরছি, তাহলে এখানেও আমরা এ ধরব। এরপরে আমরা আসি, তারপর আছে হলো হ্যাং, স্যাং, হ্যাং, স্যাং। কি উচ্চারণ কি মিলছে? মিলছে। তাহলে হ্যাং আমরা ধরছি বি, স্যাংকেও আমরা ধরলাম বি। দেখো, দ্য ওয়ার্ডস বিহোল্ড অ্যান্ড কোল্ড রাইম, সো দে আর মার্কড এ। যেহেতু এই দুটা মিলে গেছে, এটাকে আমরা এ ধরছি। দ্য ওয়ার্ডস হ্যাং অ্যান্ড স্যাং রাইম, সো দে আর মার্কড বি। হ্যাং এবং স্যাংয়ের যেহেতু মিলছে, হ্যাং ছিল দ্বিতীয় ওয়ার্ড, সেটা এখানে ধরছিলাম বি, এবং চতুর্থ ওয়ার্ড যেহেতু দ্বিতীয় লাইনের সাথে মিলছে, সেহেতু এখানে আমরা ধরলাম বি। আচ্ছা, এরপর আমরা দেখো ডে, ডে, ডে কি প্রথম এই কয়টার সাথে মেলে? মেলে না। তাহলে যেহেতু এটা হলো নতুন, বি পর্যন্ত আমরা গেছিলাম, যেহেতু এটা নতুন, তাহলে এটাকে ধরবো আমরা সি। ডে, ওয়েস্ট, ওয়েস্ট কি এদের কারোর সাথে মেলে? মেলে না। তাহলে ওয়েস্টকে আমরা ধরলাম হচ্ছে ডি। তারপর আমরা অ্যাওয়ে, ডে, অ্যাওয়ে। তাহলে উচ্চারণগত মিল পাচ্ছি। তাহলে ডেকে ধরেছি সি, অ্যাওয়েকে ধরলাম সি। এরপর আমরা রেস্ট, ওয়েস্ট, রেস্ট, এটাকে আমরা ধরলাম হচ্ছে ডি। এভাবে সহজ, এভাবে আমরা রাইম স্কিম বের করব। ফায়ার, এটা একদম নতুন, এটাকে ই ধরলাম। লাই, নতুন, এফ ধরলাম। এক্সপায়ার, ফায়ার, এক্সপায়ার, উচ্চারণগত মিল পাচ্ছি, উচ্চারণগত মিল পাচ্ছি। তাহলে দুটায় ধরলাম হলো ই। লাই, বাই, উচ্চারণগত মিল পাচ্ছি, তাহলে এটাকে ধরেছি এফ, এটাকেও আমরা ধরলাম এফ। তাহলে কি হলো, প্রথম লাইনের রাইম স্কিম হচ্ছে এ বি, এ বি। দ্বিতীয় প্রথম স্ট্যান্জা, হ্যাঁ, প্রথম কোয়াট্রেন হচ্ছে এ বি, এ বি। দ্বিতীয় কোয়াট্রেন সি ডি, সি ডি। তৃতীয় কোয়াট্রেন ই এফ, ই এফ, এবং লাস্টের ওয়ান হচ্ছে স্ট্রং, লং। এটাও আমরা ধরলাম জি, এটাও আমরা ধরলাম জি। ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের রাইম স্কিম। তাহলে আজকের কবিতা, আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আমরা কবিতা পড়লাম, কবিতার সাথে কবিতার সামারি পড়লাম, থিম পড়লাম, এবং রাইম স্কিম পড়লাম। ঠিক আছে?
তো তোমাদের সাথে সামনের ক্লাস কোন দিন হবে সেটা আমি পরবর্তী পোস্টে তোমাদেরকে জানাই দেব। এবং এটা তোমাদের পড়া থাকলো, অর্থাৎ তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা করে তো আমাদের যে পাবলিক গ্রুপ আছে হোমওয়ার্কের যে প্রসেস সেটা তোমাদেরকে আমি জানাই দেবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তোমাদের সাথে সামনের দিন আবার আমাদের দেখা হবে। ওকে, ধন্যবাদ।